কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। নিটের পরে নেট এবং সেই নেটের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে কোনো প্রকার দুর্নীতি নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী, আজকে প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব তিনি সাংবাদিক সম্মেলন করে আশ্বস্ত করলেন। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সাংবাদিক সম্মেলন করে নৈতিক দায় স্বীকার করে নিলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং সেই তদন্ত কমিটির সেই তদন্তের প্রেক্ষিতে যারাই দোষী সাব্যস্ত হন না কেন, তারা যেই হন না কেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ করা হবে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। সেই উচ্চ পর্যায়ের কমিটিতে সমাজের সর্বস্তরের বিশিষ্টজনেরা থাকবেন, গবেষকরা থাকবেন। তাদের সুপারিশের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্র। এবং আজকের যে সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মাত্র কিছুক্ষণ আগে সেই সাংবাদিক সম্মেলনে বারংবার খুব স্পষ্ট করেই তিনি জানিয়েছেন যে এই ঘটনার ক্ষেত্রে তিনি কোনোভাবেই দায় এড়িয়ে যাচ্ছেন না। ভবিষ্যতের যারা রয়েছেন ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কিন্তু তিনি যথেষ্টভাবে দায়িত্বশীল। এবং এই বিষয়টির প্রেক্ষিতে ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি বিরোধীরাও তাদের সুর চড়িয়েছে। আজ রাহুল গান্ধী আক্রমণ করেছেন, মল্লিকার্জুন খাড়গে থেকে প্রিয়াঙ্কা গান্ধী, সকলেই আজ কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন। রাহুল গান্ধী সরাসরি মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি এই শিক্ষার পেছনে আরএসএস এর হাতও দেখতে পাচ্ছেন। একই রকমভাবে এই আরএসএস এর হাত দেখতে পাচ্ছে বামেরাও। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপ্তিমান বসু, আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু, রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, রয়েছেন সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলেছেন আমরা শোনাবো। नीट परीक्षा के संबंध में हमें बिहार सरकार की ओर से हम लोग लगातार संपर्क में हैं और पाटना से हमारे पास कुछ जानकारी भी आ रही है। आज भी कुछ चर्चा हुई है, उसकी डिटेल रिपोर्ट पटना पुलिस उस घटना की तह तक जा रही है, अंत तक जा रही है। उनके पास भी कुछ जानकारी आई है, ये सब आपके सामने भी है और डिटेल रिपोर्ट जल्दी ही वो भारत सरकार को भेजेंगे। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। আমরা এই আলোচনাতেই যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই দর্শকদের। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে জামিন দেওয়া হয়েছে। তাকে জামিন দিয়েছে দিল্লির আদালত। যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন পাওয়াকে কেন্দ্র করে চর্চা চলছিল, বিরোধীরা বারংবার বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হচ্ছে তাকে। অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে একাধিকবার বিক্ষোভ আন্দোলনও করা হয়েছিল। সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি আদালত তাকে আজকে জামিন দিয়েছে। আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ ছিল, সেই সংক্রান্ত মামলায় দিল্লির আদালত জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে। আমরা অবশ্যই এই নিট এবং নেট নিয়ে চলা রাজনৈতিক বিষয়টা আলোচনা করবই, কিন্তু এই মুহূর্তে এই ঘটনার প্রেক্ষিতে একবার প্রতিক্রিয়া চাইব আমাদের স্টুডিওতে উপস্থিত রাজনৈতিক দলের মুখপাত্রদের কাছ থেকে। কৃষাণু, কিভাবে দেখছেন এই অরবিন্দ কেজরিওয়ালের জামিনকে? এগুলো তো আগেই হওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে আগেই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বিভিন্ন বিরোধী দলের নেতারা বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগটা, সেই নিরিখে
যেই কোম্পানিটার থেকে টাকা দেওয়া আর অভিযোগ উঠেছে, সেটা একজন শুধু বলেছেন যে তিনি সাক্ষী হয়েছেন যে আমি টাকা দিয়েছি, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই সাক্ষীর ভিত্তিতে একজন সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিয়ে গেল। কিন্তু সেই একই কোম্পানি যখন ইলেকটোরাল বন্ডে 100 কোটি টাকার মধ্যে 55 কোটি টাকা বিজেপিকে চাঁদা দিল, তখন বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির যিনি সভাপতি আছেন এবং বিজেপির বিভিন্ন নেতা ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তাদেরকে শুধুমাত্র জেরা বা প্রশ্ন অবধি করা হলো না। তো এইগুলো তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এইগুলো সারবত্তা তদন্তে নেই। যেরকম আমাদের রাজ্যেরও অনেক তদন্ত, কোনো তদন্তের সারবত্তা নেই, যা আছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আছে। কিভাবে দেখছেন গৌরব? সেটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন, খুবই ভালো কথা। দেশের প্রধানমন্ত্রী, তিনি অনেক দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কোনো দুর্নীতির তদন্তই তিনি বা তার সরকার কিছুই শেষ করতে পারেন না। অরবিন্দ কেজরিওয়ালকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারপর গ্রেপ্তার করা হয়। আর এ রাজ্যের বুকে 11 বার মলয় ঘটককে ডাকার পরও সেই মলয় ঘটক সিবিআইয়ের কাছে গিয়ে উপস্থিত হন না। আসলে কেন্দ্রের সরকারের যে ভূমিকা হওয়া উচিত ছিল, সেই ভূমিকা কেন্দ্রের সরকার গ্রহণ করছে না। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে এক, আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আর এক। এই হচ্ছে দেশের সরকারের অবস্থা, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। এখানে যারা দুর্নীতিগ্রস্ত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যারা রয়েছে বিজেপির কাছে। দীপ্যমান বাবু, না শুনুন, আমি একটা জিনিস বলছি। প্রথম কথা, জামিন পেয়ে যাওয়া মানে কেস বা অভিযোগ শেষ হয়ে যাওয়া নয়। এখন এর প্রসিডিং চলতেই থাকবে এবং আশা করব যে তিনি যদি তাতে দোষী সাব্যস্ত হন, নিশ্চিতভাবে শাস্তি পাবেন। এখন অরবিন্দ কেজরিওয়াল বা আমাদের যে মন্ত্রীর কথা হচ্ছে, তাদের প্রেক্ষাপট এক নয়। এই দুটো প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সেখানে সিবিআই তদন্ত করছে, কোর্টের নির্দেশে তদন্ত করছে। সেই বিষয় নিয়ে আমাদের কিছু অভিমত প্রকাশ না করাই ভালো। আমরা আজকে আবারও ফিরে আসবো নেটের বক্তব্যের প্রেক্ষিতে। আমরা যে কথা আমরা ছিলাম, সেই আমরা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য আমরা শুনিয়েছি দর্শকদের। আমি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। একদম প্রথমেই আমরা দেখেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছিলেন যাবতীয় দুর্নীতির অভিযোগ। আজকে তিনি বলছেন নৈতিক দায়িত্ব আমার। মানে কি, মানে দায়িত্বজ্ঞানহীন কথা বলেন নাকি? না ভেবে চিন্তা একটা কথা বলেন? প্রথম কথা হচ্ছে, প্রশাসন তো এরকমই হওয়া উচিত। ধর্মেন্দ্র প্রধান যে নৈতিক দায়িত্ব নিলেন, ঠিক প্যারালালি এই রাজ্যে যিনি প্রত্যেকটা সিটেই ক্যান্ডিডেট, যিনি আসলেই একটি পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট, তিনি কিন্তু যখন শিক্ষা দুর্নীতিতে পুরো শিক্ষা দপ্তর জেলে চলে গেল, তখন কিন্তু তার নৈতিক দায়িত্ব কিন্তু নেননি তিনি। আপনি যেটা বলছেন, আমি আপনার সেই কথাতেই আসছি। আমার বক্তব্য হচ্ছে গিয়ে, তাহলে ধর্মেন্দ্র প্রধান প্রথমে যখন বলেছিলেন দুর্নীতি হয়নি, তার মানে কি সেটা তদন্তে প্রভাবিত করার জন্য নাকি? তিনি না জেনে, একটা তথ্য তার কাছে নেই, তার ছাড়াই তিনি একটা কথা বলে দেন একজন মন্ত্রী? তার হয়তো মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি দায় স্বীকার করেছেন, নৈতিক দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন। আপনি একটা জিনিস চিন্তা করুন না, কোনো সিবিআই তদন্ত তো করতে হয়নি, 9 জন ইতিমধ্যে গ্রেপ্তার। আপনি বলুন, এই পশ্চিমবঙ্গে এত বড় দুর্নীতি হলো, পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে কি হয়েছে আপনি একটু বলুন। পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে, একজন এখানকার পুলিশ অ্যারেস্ট করেছে? কেন সিবিআইকে এসে গ্রেপ্তার করতে হলো? কেন পার্থ চট্টোপাধ্যায়কে এই রাজ্যের পুলিশ ধরতে পারলো না? এই প্রশ্নের উত্তরও তো পশ্চিমবঙ্গে দিতে হবে। আপনি আমাকে একটা জিনিস বলুন, একটা কথা লাইন বলে আমি ছেড়ে দেবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে স্পষ্ট অভিযোগ করেছেন যে সরকারি অফিসাররা বসে বসে কাটমানি নিচ্ছে, পিডব্লিউডি কাজ করছে, কিন্তু কাটমানি তাদেরকে দিতে হচ্ছে। আপনি বলুন, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 অনুযায়ী একটা এই যে সরকারি অফিসার, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ লিপিবদ্ধ হয়েছে? মুখ্যমন্ত্রী এত বড় গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন তার প্রশাসনের সদর দপ্তরে বসে, একটা কেস আপনি দেখাতে পারবেন যে এই সরকারি অফিসারদের বিরুদ্ধে হয়েছে? দেখা যাক কি উত্তর রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। যেটা প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো ঘটছে মধ্যপ্রদেশ, গুজরাট, বিহারে, বিজেপি শাসিত রাজ্য, এবং প্রথমেই একটা কথা বলে দিলেন কোনো দুর্নীতি হয়নি। আজকে সেখান থেকে ঢোক গিলছেন। যুগ্ম সচিব প্রথমে একটা প্রেস কনফারেন্স করলেন, সেটা সামাল দেওয়া গেল না, তারপরে নিজে মন্ত্রীকে বসতে হলো। কিভাবে দেখছেন কৃষাণু? এইভাবেই দেখছি যে বিগত 10 বছরে যখন একক সংখ্যাগরিষ্ঠতার সরকার বিজেপি চালিয়েছে, এরকম দুর্নীতিগুলো আলোচনার টেবিলে আনতে দেয়নি। তার বিবৃতি দেওয়া, তার তদন্ত করা তো অনেক দূরের ব্যাপার, সে তো করেইনি।
আলোচনার টেবিলে আমি সেই অভ্যেসটাই রয়ে গেছে, কিন্তু এবার সরকারের চরিত্রটা যে পাল্টে গেছে এইটা বুঝতে একটু সময় লাগছে। এটা যদি 2019 বা 14 হতো এই ধর্মেন্দ্র প্রধান অবধি মিডিয়া পৌঁছাতে পারতো না, এই প্রশ্নটা তাকে করা যেত না। ঠিক আছে, আমরা যেটা দেখলাম, যেই কথা উনি বলছেন বিহার থেকে নাকি সংবাদ আসবে, যেই দিন উনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি, সেই দিন বিহারে কিন্তু এরা অলরেডি গ্রেপ্তার ছিল, সেই দিন গুজরাটে কিন্তু এরা গ্রেপ্তার ছিল, এবং গ্রেপ্তারের সময় তারা কিন্তু জানেনি যে এরা কোন বিষয়ে গ্রেপ্তার হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে সেই খবরটা ছিল না। তার কারণ হচ্ছে এরা প্রশ্নপত্র ফাঁস করেছে, এইগুলো সেখানকার স্টুডেন্টরা অভিযোগ করেছিল, এবং সেখানকার স্টুডেন্টদের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাক্ট করতে বাধ্য হয়েছিল, এবং পুলিশ সেটা জানতে একটা স্থানীয় বিষয়। ওই জন্য পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করেছে তখন বিহারের লোকজন বলছে হ্যাঁ আমরা তো ইনাদেরকে 24 ঘন্টা রেখে সেখানে তাদেরকে প্রশ্নপত্র টিয়া পাখির মতো তাদেরকে মুখস্থ করিয়ে পরের দিন এক্সামিনেশন হলে পাঠিয়েছি। তো তারপরে যখন এরা পুলিশ কাস্টাডিতে সত্যি কথাগুলো বলতে শুরু করলো তখন জানা গেল এটা ব্যাপকতা। এবং এই একটা প্রশ্নপত্র ফার্স্ট বিষয় নয়, বিগত 10 বছরে যেইগুলো কার্পেটের মধ্যে ঝাঁটা দিয়ে যে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলোচনার টেবিলে আসতে দেওয়া হয়নি, 41টা বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বিজেপি এবং তার জোট সরকারের রাজ্য সরকারগুলোর মাধ্যমে। 15টা রাজ্যতে 41টা এরকম নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সময় ফাঁস হয়েছে। তার মধ্যে কোথায়? উত্তরাখণ্ডে 4টা এরকম প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেখানে 1800 পোস্ট এবং সেখানে কয়েক লক্ষ প্রার্থী। উত্তরপ্রদেশে 3300 পোস্টের জন্য একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে আবার 6 লক্ষ 7 লক্ষ প্রার্থী। মধ্যপ্রদেশে 3690টা পোস্টের জন্য, গুজরাটে 5260টা পোস্টের জন্য, এবং মহারাষ্ট্রতে 6560টা পোস্টের জন্য, এবং বিভিন্ন কোথাও 5টা পরীক্ষা। অর্থাৎ এই যে যাবতীয় অভিযোগ তৃণমূল এটা 10 বছর ধরে হচ্ছে, এগুলো 10 বছর ধরে হচ্ছে এবং একটারও তদন্ত হয়নি। এবং এখানে গৌরব হট করে রাজ্যের কথা বলে গেল, ভুলে গেল পিনারাই বিজয়নের বিরুদ্ধে ইডির করা অভিযোগের কোনো তদন্ত নেই। পিনারাই বিজয়ন এবং তার মেয়েকে এখনো অবধি জিজ্ঞাসা জেলে পোড়াতে সুজন চক্রবর্তী, তার বিরুদ্ধে চিটফান্ডের মামলা আছে, কোনো তদন্ত নেই। বিজেপি তাকে গা ঢাকা দিয়ে দিয়েছে, বিজেপি তাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। বেশ, আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমাকে বলছি ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে অভিযোগ করলো তৃণমূল কংগ্রেস, তার প্রেক্ষিতে অবশ্যই উত্তর শুনবো বিজেপি এবং বামেদের। প্রথমে আসবো গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্রের কাছে। গৌরব, সেটা হচ্ছে যে কৃষাণুদা শেষ করা থেকেই শুরু করি। পিনারাই বিজয়ন আর সুজন চক্রবর্তীর বিষয়ে বলেছেন। পিনারাই বিজয়ন বা সুজন চক্রবর্তী কেউ নিজেকে বাঁচানোর জন্য হাইকোর্ট, ব্যাংশাল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্টে দৌড়ননি। তো কেসটা হতে হবে, আমি বলছি তো, কেউ দৌড়ননি বাঁচানোর জন্য। কিন্তু কৃষাণুদাদের নেতৃত্ব বা নেতা তিনি বিভিন্ন কোর্টে বিভিন্ন সময় দৌড়েছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। সুতরাং কৃষাণুদার এটা ভেবে দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তদন্ত নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দেখুন অঙ্কুরদা, বিজেপি সরকার আসার পর দেশের সিলেবাস, পরীক্ষা মানে শিক্ষার সিলেবাস বদলে গেল। সেখানে আমরা দেখলাম যে বিজ্ঞানের পরিবর্তে পৌরাণিক কাহিনী চলে এলো। কখনো দেখা যাচ্ছে রামচরিতমানস, কখনো চরক সংহিতা, বিভিন্ন সময় আমরা দেখেছি পৌরাণিক কাহিনী নিয়ে হচ্ছে যে সিলেবাস তৈরি হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ছাত্রছাত্রীরা বিজ্ঞান পড়বে না পৌরাণিক কাহিনী পড়বে? এই নেট পরীক্ষাও আপনি যদি দেখেন তা সেখানেও ওই একই জিনিস, একই প্রশ্ন আছে। আমি কয়েকটা প্রশ্ন হয়তো আপনি যদি সুযোগ দেন আমি বলতে পারি যে রামচরিতমানস কে লিখেছিলেন, কোথায় হয়েছিল। সিপিএম এর পক্ষ থেকে এই পোস্ট করা হয়েছে, আমরা দর্শকদের দেখাতে বলবো পিসিআর কে। বলুন গৌরব আপনি। সেটা হচ্ছে যে কোশ্চেনের পর কোশ্চেন আপনি পৌরাণিক বিষয় নিয়ে আছে। সুতরাং দেশের ইতিহাস বা যে বিষয় নিয়ে পরীক্ষা হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, সেই বিষয়ভিত্তিক প্রশ্ন সেখানে নেই। সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে এই আরএসএস বিজেপি তৈরি করে দেওয়া সিলেবাসে হচ্ছে যে এই পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান তিনি যেদিনকে এই তদন্ত উন্মোচন হয়, আপনি বলছিলেন যে সেদিনকে তিনি একেবারে উড়িয়ে দিয়েছিলেন সাংবাদিকদের, আর আজকে বলছেন তিনি নৈতিক দায়িত্ব নিচ্ছেন। যদি নৈতিক দায়িত্ব তার নেওয়া থাকে, তাহলে নেওয়ার হয়, তাহলে তিনি
তার নিজের মন্ত্রিত্ব পদ থেকে সরে গিয়ে নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান, বলুন যে খোলাখুলি তদন্ত হবে, যে ভাবেই হোক, সিবিআই হোক বা অন্য কিছু কোর্টের তত্ত্বাবধানে হোক, যে আমি তদন্ত মুখোমুখি হতে প্রস্তুত। আপনি মন্ত্রিত্বেও থাকবেন আবার তদন্ত নৈতিক দায়িত্ব নেবেন, দুটো তো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছেন যে দেশের নানা স্তরের মানুষকে নিয়ে কমিটি গড়ে তদন্ত হবে। আচ্ছা, এই নানা স্তরের মানুষ তারা কারা বলতে হবে তো কারা? আমরা বিভিন্ন সময় দেখেছি, কখনো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাথার ওপর বিজেপি বা আরএসএস এর লোককে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখেছেন যে সেখানে কি অবস্থা? এবিভিপির লোকজন রাত্রিবেলা ঢুকে বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে। এইটা যদি বিজেপির সিলেবাস হয় তাহলে সেই নিট বা নেট পরীক্ষায় দুর্নীতি হতে বাধ্য। কি করে হবে? কি করে কে তদন্ত করবে? বিজেপির উত্তর শুনবো। দীপ্তিমান বসু, প্রথম কথা, গৌরব যে কথাটা বলল যে বিজ্ঞানের পরিবর্তে নাকি পৌরাণিক কাহিনী রামচরিত মানুষ শেখানো হয়েছে বা পড়ানো হয়েছে, এই কথাটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে বিজ্ঞানের পরিবর্তে কেন হবে? এটাকে অ্যাড করা হয়েছে। ভারতবর্ষের যে পুরনো সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতির গভীরতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তো জানা উচিত, সেই জন্য অ্যাড করা হয়েছে। আপনার কথা ডিস্টার্ব হচ্ছে না, গণেশের মাথা আর প্লাস্টিক সার্জারির মধ্যে কোন বিজ্ঞানের যোগসূত্র আছে? আপনি বলুন। ডেফিনেটলি আছে। পুষ্পক রথ, আজকের যে হেলিকপ্টার, হ্যাঁ, এর মধ্যেও তো সন্দেহের অবকাশ নেই। এবার ব্যাপারটা হচ্ছে ওরা যে সংস্কৃতিতে বিশ্বাস করে, গৌরবরা যখন এই রাজ্যে সরকার চালিয়েছে গত 34 বছরে, তখন আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়ন নামক একটা রাশিয়ার পত্রিকাকে কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জনমানুষের মধ্যে। আমরা দেখেছি বিদ্যালয়ের কর্মসূচিতে কীরকমভাবে মার্কস এবং অ্যাঙ্গেলসকে ঢেকানো হয়েছিল। তারা কিন্তু এই পৌরাণিক ভারতবর্ষের যেটা সম্পদ, ভারতবর্ষের যেটা ঐতিহ্য, ভারতবর্ষের যেটা সংস্কৃতি, সেইটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস বইকে বিকৃত করে দিয়েছিল। মানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা জানা বা কার মাথা পৃথিবীর সমস্ত দেশে তার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে জানানো প্রত্যেক দেশের পাঠ্যসূচিতে আছে। মানে সাভারকারের ইতিহাস জানানোটা খুব ভারতবর্ষও তার ব্যতিক্রম। সাভারকার ইংরেজদের কাছে মুচলেখা দিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্রের ইতিহাস যেরকম ভাবে মানুষ জানে, তার মানে বাবরি মসজিদ থেকে তুলে দেওয়া প্রয়োজন। বাবরি মসজিদের কোনো ইতিহাসই নেই। আপনার কাছে উত্তর পাচ্ছি না, আপনার কাছে উত্তর পাচ্ছি না। আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস জানতে দেবেন না? বাবরি মসজিদের ইতিহাস জানার প্রয়োজন নেই, মোগলদের ইতিহাস জানার প্রয়োজন নেই, আপনারা সরিয়ে দিচ্ছেন। অবশ্যই দরকার আছে, তাহলে সেই জিনিসটা কেন সরিয়ে দেওয়া হলো? তার আগের ইতিহাসটা দেখুন। বাবরি মসজিদ একটা গভীর একটা ঘটনা, মানে এই ঘটনাটা আজকের দিনে সেখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে এখানে উত্তর এড়িয়ে যাচ্ছেন বিজেপির প্রতিনিধি। বিরতির পর ফিরে সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নিট আর নেটের এই শিক্ষা দুর্নীতি নিয়ে জেরবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে বলছেন নৈতিক দায় নিচ্ছি, খুব স্বাভাবিকভাবে এটা যে আসন্ন লোকসভার অধিবেশনে বিরোধীদের হাতে বড় একটা হাতিয়ার হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারই একটা আমরা বুঝতে পেরেছিলাম মল্লিকার্জুন খাড়গে, তিনি পরীক্ষা পে চর্চা হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী পোস্ট করেছেন। আর আজকে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে কি আক্রমণ করেছেন শোনাবো। Silence is because Prime Minister is crippled. Right now, Prime Minister's main agenda is the Speaker. So he's not bothered about NEET. He's not bothered about all these things. He's bothered about कि भैया मेरी सरकार निकल जाए यहाँ से और मेरा Speaker बन जाए. Right? That is where he is right now. That's where his mind is. Right? So essentially, the main thing is that we have a government now. Right, and a Prime Minister now, who will find it very difficult to function. The Prime Minister, if I might say so, is psychologically broken. He has collapsed, psychologically collapsed. And he will struggle, knowing his personality, he will struggle to run a government like this. Because his entire sense of running a government, the idea of running a government, Mr. Modi's idea, is to generate fear in people, to frighten people, to make people not speak. You're aware of that.
Now what has happened is people are not scared of him. And you saw the other day, I think somebody in Varanasi itself threw a chappal on his car. Right? So it's very clear. And of course, now we have a stronger opposition. So it's going to be interesting and quite a lot of fun. এই সাংবাদিক সম্মেলনের পরেই অবশ্য রাহুল গান্ধী এই কথাও মনে করিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ে চপ্পল ছোঁড়া হয়েছিল তাকে তিনি সমর্থন করেন না, সেই ঘটনার নিন্দা করেন তিনি। এবং তিনি একথাও বলেছেন যে ভারতবর্ষের রাজনীতিতে মহাত্মা গান্ধীর সেই পথই অনুসরণযোগ্য, যেখানে অহিংসার কথা বলেছেন মহাত্মা গান্ধী। হিংসা এবং ঘৃণার কোনো জায়গা নেই। রাজনৈতিকভাবেই এই সমস্ত দুর্নীতি বা এই সমস্ত যে পদক্ষেপ ভারতীয় জনতা পার্টির, তার মোকাবিলা করবে কংগ্রেস। ফলে সেই চপ্পল মারার যে ঘটনা তাকে তিনি নিন্দা করেছেন। আমি আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপ্তিমান বসুর কাছে। এই যে প্রধানমন্ত্রী বা বিজেপি তারা যতটা চিন্তিত স্পিকার পদ নিয়ে, প্রধানমন্ত্রী বলছেন 25শে জুন তিনি জানিয়ে দেবেন কে হতে চলেছেন তাদের স্পিকার পদপ্রার্থী বা স্পিকার কে হবেন। কিন্তু এই যে ঘটনা ঘটে গেল 4 তারিখের ঘটনার পর, 4 তারিখে এই কেলেঙ্কারির যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে এত চর্চা চলছে, তারপরে 18 তারিখের ঘটনা, প্রধানমন্ত্রী এত নীরব কেন? প্রথম কথা হচ্ছে আমি তীব্র নিন্দা জানাবো যে রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী শুধুমাত্র ব্যক্তি তো নন, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেখানে কি ছুঁড়ে মেরেছে অবশ্য আমি জানি না, কিন্তু এই যে চপ্পল ছুঁড়ে মারার কথাটা এত মানে আনন্দের সঙ্গে বলছেন, পরে তার মনিটররা হয়তো তাকে বুঝিয়েছেন, কিন্তু মানে ওই সময় যে এই ধরনের কথা বলা, কেন তাকে সারা ভারতবর্ষ পাপ্পু নামে চেনে, এইটাই কিন্তু তার ক্ষেত্রে পরিষ্কার। এখন দেখুন, আপনি যে কথাটা বলছেন স্পিকার নির্বাচনে তো আমরা নিশ্চিত আমাদের যা সংখ্যা দরকার সে সংখ্যা পরিষ্কারই আছে। আমাদের এমনকি ওয়াইএসআর কংগ্রেস তারাও বাইরে থেকে আমাদের সমস্ত ইস্যুতে সমর্থন করবে বলেছে। টিডিপি পরিষ্কার বলেছে বিজেপি যেটা চায়, যাকে স্পিকার করতে চাইবে তাকে। তাহলে স্পিকার নিয়ে আপনারা চিন্তা, আমরা একেবারেই চিন্তিত। আপনারা এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সময় পাচ্ছেন না কথা বলার, যে এত ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমি আপনাকে নিশ্চিত করছি অঙ্কুর, দুটো বিষয়। এক হচ্ছে স্পিকার সর্বসম্মতভাবে এনডিএ নির্বাচন করতে পারবে, এটাতেও আপনারা নিশ্চিত থাকুন। সেকেন্ড হচ্ছে এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে বা পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আমরা এই পশ্চিমবঙ্গে সাদা খাতা জমা দিয়ে তারপরে আবার সেটা পরে গিয়ে লিখে জমা দিয়ে চাকরি পাওয়ায় দুটোর মধ্যে কোনো ডিফারেন্স করি না। সেই কারণে আমাদের এখানেও যেরকমভাবে প্রতিবাদ জারি আছে এই চাকরি চুরির বিরুদ্ধে, ওখানেও আমরা আমাদের যে প্রশাসনিক যে অবস্থান, প্রশাসনিক যেটা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে নিয়েছি। এবং আপনি নিশ্চিত থাকুন, আমাদের দর্শকরা নিশ্চিত থাকুক, অবিলম্বে এই আবার নেট পরীক্ষা হবে এবং যারা দোষী, যারা এই চুরি করেছে তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে। এইখানের পশ্চিমবঙ্গের মতন বাইরে ঘুরে বেড়াবে না। আজকে এই ঘটনার প্রেক্ষিতে বিরোধীদের পক্ষ থেকে একটা প্রশ্ন উঠছে, যে বিরোধীরা এতদিন ধরে বলে এসেছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। ফলে সেই সিবিআই যদি এই ঘটনার তদন্ত করে আদৌ কি মাথারা ধরা পড়বে? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি পোস্ট করে ঠিক এই প্রশ্নই তুলেছেন। আমি সে বিষয়ে প্রতিক্রিয়া চাইব কৃষাণু মিত্রর কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণু। না, আমি তো আবার বললাম যে এই যে দীপ্তিমান বলছে না যে করবে, আচ্ছা ব্যাপমে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? ব্যাপম 1, ব্যাপম 2, উল্টে আমরা কি দেখলাম, যারা সাক্ষী, 150-র বেশি সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, খুন হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো তার মানে বিজেপি, এইসব বিজেপির বিরুদ্ধে দুর্নীতি, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন 70,000 কোটি টাকা চুরি করেছে অজিত পাওয়ার, তারা এখন জোটসঙ্গী করেছেন, 4 দিন লেগেছে চোর থেকে তাকে জোটসঙ্গী করতে। আর আমরা তো এই রাজ্যে তো বিভিন্ন দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে, তারা জেলে আছে। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে। বিজেপির এতগুলো দুর্নীতি, 4টা মন্ত্রকে গত 10 বছরের মধ্যে শুধু 2 বছরের খতিয়ানে কেন্দ্রীয় যেটা অডিটিং সংস্থা সিএজি বলছে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে 2 বছরে মাত্র 4টা মন্ত্রকে। তার কোনো তদন্ত হয়েছে? আজকে শুভেন্দু অধিকারী এত বড় চোর, যাকে দেখা গেল, ওই যে বলছিল না যে শুভেন্দু অধিকারী তো ঘোষিত, যখন দেখলাম একদিনের জন্য কাস্টাডিতে গেল সুব্রত মুখার্জির মতো সিনিয়র নেতা, ববি হাকিম, শোভন চ্যাটার্জিরা,
শুভেন্দু অধিকারী কেন না বিজেপি চলে গেছে। বিজেপির একজন নেতা যে আগে এনসিপিতে ছিল সে বলছে যতদিন এনসিপি ছিলাম রোজ রাত্রেবেলা ঘুম হতো না, তার কারণ হচ্ছে ভয় হতো এই বুঝি সিবিআই ইডি এলো, জবের থেকে বিজেপিতে এসছি আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি। এত নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রী এবং সরকার আমরা তো এর আগে দেখিনি। যে এই যে বলছে রাহুল গান্ধীকে কি নামে জানতো, প্রধানমন্ত্রীকে তো আমরা ফেকু নামে জানি। এবং এই রাজ্যতে একটা অদ্ভুত চিত্র আছে, এতো একটা গৌরব বলছিল যে কেউ কোর্টে যায় না। আরে ভাই, আমাদের আইন ব্যবস্থা, আমাদের দেশের সংবিধান বলেছে কেউ কোনো অভিযোগ করলে সে বাদী বিবাদী তাদের অধিকার আছে যে সে কোর্টে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সিপিএমের প্রার্থী নেতা মনোরঞ্জন পাত্র খুনের আসামি, আমাদের নেতার সাথে শুধু আসামি নয় সে দোষী সাব্যস্ত, তারপরেও তাকে প্রার্থী করেছে সিপিএম। তপন শুকুরে সিপিএমের গ্লোরিয়াস ইতিহাস জানি, সাইবারি করেও সে ধরা পড়ে না, সে জেলে যায় না, সে রাজ্যের মন্ত্রী হয়। বিজন সেতু করেও সে রাজ্যের মন্ত্রিত্ব করে, তার বিরুদ্ধে কোনো পুলিশ সিপিএমের আমলে ব্যবস্থা নেয়নি। তো সিপিএম বিরল ঘটনা, বিজেপির সাথে সেটিং, তাই সুজন চক্রবর্তীর বিরুদ্ধে সামান বা জেরাটুকুনি হয় না। পিনারাই বিজনের ইয়ের থেকে রেফারেন্সে সোনা ধরা পড়েছে, দুবাইতে সোনা পাচার করছিল বিরিয়ানির প্যাকেটে। তারপরে ইডি সিবিআই ধরেও পিনারাই বিজয়নকে একবারও বা তার মেয়েকে একবারও কাস্টাডিতে নেওয়া হলো না। তো কোর্টটা কেসেই দেয়, কোর্টে কেসই সিপিএমের কাছে কি উত্তর রয়েছে? গৌরব, একই সঙ্গে আমি এই বিষয়ে প্রতিক্রিয়া চাইবো। ব্রাত্য বসু যেটা বলছেন যে এই সিবিআই বা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে আদৌ কি মাথারা ধরা পড়বে? আপনাদের কি মূল্যায়নের বিষয়? প্রথম কথা হচ্ছে এ রাজ্যের তদন্ত সিবিআই করছে না, এ রাজ্যের তদন্ত কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তই কোর্টের তত্ত্বাবধানে। কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা দেখছি হাইকোর্টে গিয়ে সিবিআই ধাক্কা খাচ্ছে। আজকেও কোনো একটি কেসে কোর্ট প্রশ্ন করেছে যে তদন্ত এত ধীমি গতিতে চলছে কেন, কোথায় বাধা। এর আগেও অমৃতা সিনহা জাস্টিস তিনিও প্রশ্ন করেছেন, সেখান থেকে শুরু করে বিভিন্ন জাস্টিসরা প্রশ্ন করেছেন যে তদন্ত এত ধীমে চলছে কেন, হঠাৎ করে বাড়ছে হঠাৎ করে থেমে যাচ্ছে। সুতরাং কোর্ট এখানে মনিটরিং করছে। সুতরাং এই তদন্তর সঙ্গে বাইরের যে এই যে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিভিন্ন নেতার বিরুদ্ধে যে সিবিআই বা ইডির, সেটা মেলালে হবে না। এক, দুই, এখানে কৃষাণুদা বলছিলেন যে কি পিনারাই বিজয়নের কে হচ্ছে যে ওই বিরিয়ানির বাক্সের মধ্যে সোনা, কিন্তু কথাটা হচ্ছে আমরা তো এটা জানি যে কলকাতা এয়ারপোর্টে কোনো একজনের স্ত্রী তিনি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন। আমার কথাটা প্রপাগান্ডা। এয়ারপোর্ট অথরিটি, তোমার কথার বেলা আমি বিরক্ত করিনি তো, তোমাকে বলে দিই রাইট টু ইনফরমেশনে জানিয়েছে এরকম কোনো ঘটনা হয়নি। এটা সিপিএম এর মিথ্যাচার। বলতে দাও, তুমি তোমার কথা বলেছো, আমি আমার কথা বলবো। সেটা হচ্ছে যে কোনো একজন নেতা মন্ত্রী দিল্লি থেকে ফোন করে সিআইএসএফ কে বলে যে তাকে ছেড়ে দিতে। সুতরাং কাদের সঙ্গে কাদের আন্ডারস্ট্যান্ডিং সেটা দেখা যাচ্ছে। বিনয় মিশ্র দেশ থেকে পালিয়ে গেল কি করে, সেটা তো উত্তর দিতে হবে বিজেপিকে, এত বড় দুর্নীতি করে। আপনারা কি মনে করেন যে সিবিআই আদৌ ধরবে এই চক্রের মাথাদের? কাকে? এই যে ব্রাত্য বসু যে প্রশ্নটা করছেন যে এই সিবিআই কি চক্রের মাথাদের ধরবে? ব্রাত্য বসু প্রশ্ন করছেন কেন? ব্রাত্য বসু আগে বলুন যে ওনার দপ্তরে যে দুর্নীতিগুলো হয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, 1কে 100 করা হয়েছে, 5কে 50 করা হয়েছে, সেই দায়িত্ব ব্রাত্য বসুকে তো নিতে হবে। এই দুর্নীতির দায়িত্ব ব্রাত্য বসু নেবেন তো। এবং শেষ পর্যন্ত কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরাই সমস্যায় পড়ছেন। আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে রাহুল গান্ধী তার সাংবাদিক সম্মেলনে, দীর্ঘ সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে শুধুমাত্র যে নিছক দুর্নীতি, সেই দুর্নীতির মোড়কেই কিন্তু আবদ্ধ থাকেননি। এবং এখানে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় ভারতীয় জনতা পার্টি যেভাবে আরএসএস দ্বারা পরিচালিত হয়েছে বা আরএসএস এর বিভিন্ন ব্যক্তিকে সেই সমস্ত জায়গায় শীর্ষ পদে রেখেছে, তাতে শিক্ষার গৈরিকীকরণের পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়েছে, এমন একটা অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই বক্তব্যের সঙ্গে কি একমত তৃণমূল কংগ্রেস? না, অনেক ক্ষেত্রেই একমত। কেন? তার কারণ হচ্ছে আমার নেত্রী বলেছে আমরা সব মানে যে কোনো সংগঠন সেটা যদি বৈধ হয় তার মধ্যে এটা বিশ্বাস করি না যে সবাই খারাপ, কিন্তু এই একটা করে আলটেরিয়ার মোটিভ থাকে। যে এই ক্ষেত্রে তো নিশ্চয়ই আমরা তো এই রাজ্যতেও দেখলাম যে গৌরব যেসব বিচারপতিদের নাম নিচ্ছে বা যাদের প্রতি ওরা খুব সদয় বা যেই বিচারপতিরা ওদের উপরে সম্ভবত সদয়, তো সেই সব বিচারপতিরা তাদের বুক স্টলে টলে যাচ্ছে, মার্ক্সীয় সাহিত্য কিনছে, নিয়ে আবার বিজেপির প্রার্থী হয়ে যাচ্ছে।
মানে সাভারকার আর গান্ধীর মধ্যে তারা এমনকি কাউকে একজনকে বাঁচতে পারছে না রাজনীতির ময়দানে। তো এইগুলো তো দেখছি, তো ইকোসিস্টেম। পিনারাই বিজয়ন দেবেগৌড়া তার ছেলেকে বলছেন বিজেপির সাথে জোট করে নাও, হ্যাঁ, আবার সেই দেবেগৌড়ার সাথে জোট বেঁধে কংগ্রেসের বিরুদ্ধে ভোটও লড়ছে সিপিএম। তো এইটা একটা খুব ইউনিক ব্যাপার যে এটা বুঝতে হবে আসল শত্রু কারা। আমরা তো এই রাজ্যতে চিহ্নিত করেছি যে এই রাজ্যে বিজেপির দোসর হচ্ছে রাজ্য সিপিএম এবং অধীর কংগ্রেস। এর মধ্যে তো কোনো ইয়ে নেই যে আমরা 3টে দলের সাথে 21এও লড়ে জিতেছিলাম আর 24এও আমরা পুনরায় দেখিয়ে দিয়েছি কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আরএসএস এর এই আলটেরিয়ার মোটিভের জায়গাগুলো, বিচার ব্যবস্থা কন্ট্রোল করা, শিক্ষা ব্যবস্থা কন্ট্রোল করা, অনেক জায়গাতে এর আমরা বিরোধিতা করি। আমি আসবো বিজেপির কাছে। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই যে ধরুন পেপার লিক, প্রাথমিকভাবে শিক্ষামন্ত্রী মানতেই চাইলেন না, অথচ ভারতীয় বিহারে যখন দেখলাম আমরা ইকোনমিক অফেন্স ইউনিট যখন জিজ্ঞাসাবাদ করলো, তখন এই অনুরাগ যাদব খুব স্পষ্টভাবে বলল আগের দিন রাতেই তার কাছে প্রশ্নপত্র ছিল, তাকে মুখস্থ করে পরের দিন যখন সে সেখানে গেছে সেম কোশ্চেন পেপার সে সামনে পাচ্ছে। এই ঘটনা যখন ঘটছে তারপরেও সেটাকে প্রাথমিকভাবে মানে সেই গ্রেপ্তার হয়ে যাচ্ছে, তারপরে এখন কি বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ডার্ক নেটে পাওয়া যাচ্ছিল। এটাই খুব মানে স্বাভাবিক বলে মনে হচ্ছে আপনার? স্বীকার করতে দ্বিধা কোথায়? না না, স্বীকার তো করেই নিয়েছেন উনি, তো দায় স্বীকার করেছেন, নৈতিক দায় স্বীকার করেছেন এবং তদন্ত হবে, সবাই ধরা পড়বে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকুন। আমি শুধুমাত্র আপনি নিশ্চিত থাকুন, ধরা পড়বে সবাই। আমার কথা হচ্ছে যে আপনি যে কথাটা বলছিলেন রাহুল গান্ধীর কথা, আচ্ছা রাহুল গান্ধীর 2005 থেকে আরেকটা কথা বলিনি, আপনি যখন বলছেন এটা নিশ্চিন্ত থাকুন, অমিত মালভিয়া আমাদের পশ্চিমবঙ্গে আপনাদের দলের পর্যবেক্ষক এবং আপনাদের আইটি সেলের প্রধান, তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি বলেছেন এই যে পেপার লিক হয়েছে, অর্থাৎ প্রথমত পেপার লিক হয়েছে এটা উনি অ্যাডমিট করছেন, মেনে নিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এর জন্য দায়ী বিহারের কংগ্রেস এবং আরজেডি। মানে আগেই যারা তদন্তকারী সংস্থা তাকে প্রভাবিত করে দিচ্ছেন আইটি সেলের প্রধান। এটা কি উচিত হয়েছে বলে আপনি মনে করেন? এটা উচিত হয়েছে কি হয়নি আপনার কাছে জানতে চাই। আজকে আরজেডির একটা লিঙ্কও তো পাওয়া গেছে, তেজস্বী যাদবের যে পিএ, হ্যাঁ, সে এই ধৃত ছাত্রদের জন্য একটা গেস্ট হাউস বুক করে রেখেছিল। এবার হতে পারে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি গেস্ট, আচ্ছা কখনো তো শুভেন্দু অধিকারী তো দেখতে পাওয়া গেছিল, কখনো তো আপনাদের মনে পড়ে না যে শুভেন্দু অধিকারী এরকম একটা ঘটনা এরকম ভাবে আপনারা তো লেখেন না? আমি ওই উত্তরটাই কৃষাণুকে দেব। আচ্ছা শুভেন্দু অধিকারীর কথাটা ও বলছিল, আমি বলিনি। না না, শুভেন্দু অধিকারীর সঙ্গে তো আরো অনেককে দেখতে পাওয়া গেছিল। শুভেন্দু অধিকারী নিজে বলেছে যে তার বিরুদ্ধে প্রমাণিত দুর্নীতি হচ্ছে নারদা। কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য কোর্টে এত টাকা খরচা করলো কেন? শুভেন্দু আমরা কোথায়? অভিষেক ব্যানার্জি যে যার কেস, যে যার নিজের কেস লড়ছে, এবং অভিষেক ব্যানার্জিকে নারদা স্টিং অপারেশনে দেখা যায়নি। অভিষেক ব্যানার্জিকে কেউ টাকা নিতে দেখেনি, শুভেন্দু অধিকারীকে দেখেছে। ব্যানার্জিকে নারদা দেখা যায়নি, কিন্তু কোথাও দেখা যায়নি। বাদ বাকি যে অভিযোগগুলো আছে, হ্যাঁ, এখন কয়লা চুরির সাথে আদানি ধরা পড়েছে বিজেপি থেকে বাঁচার জন্য তিনি তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তো অভিযোগ করলে তো দ্বারস্থ হবে। না না, আমি তো সেটাই বলছি। তো কেউ অভিযোগ করলে তো দ্বারস্থ হবে। শুভেন্দু অধিকারীকে, আগামীতে ইন্ডিয়া জোট সরকার এলে তো বিজেপি সবাইকে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করানোর জন্য তোমরা কোর্টে গেলে না কেন? তোমরা তো সমস্ত কথাতে কোর্টে চলে যাও। তো কোর্ট কেন? আমরা কোথায় কোর্টে যাই? এটা তো শুভেন্দু অধিকারী কোর্টে যায়, রক্ষা কবচ নিয়ে, কোর্টে রক্ষা কবচ নিয়ে বসে আছে। তো জাস্টিস মান্থা এই নামটা কি নতুন করে নিতে হবে যে তার এজলাসে শুভেন্দু অধিকারী দাঁড়ালেই তাকে রক্ষা কবচ দিয়ে দেওয়া হয়? আমি আসবো সিপিএম এর কাছে। সিপিএম এর মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, শুনলাম, আমি আসছি সিপিএম এর কাছে। আমার যেটা প্রশ্ন, প্রথমত এই আরএসএস সংক্রান্ত, আরএসএস এর যে যোগ সংক্রান্ত রাহুল গান্ধীর অভিযোগ, সেই সম্পর্কে বামেদের কি মূল্যায়ন? এবং দ্বিতীয়ত এই যে আমরা দেখতে পাচ্ছি যে অমিত মালভিয়া প্রথমেই বলছে কংগ্রেস এবং আরজেডি এই পেপার লিকের সঙ্গে যুক্ত, এটা কি তদন্তকে প্রভাবিত করবে বলে আপনাদের ধারণা? প্রথম কথা হচ্ছে অমিত মালব্যর কোনো কথার গুরুত্বই আমরা দিতে চাই না, কিন্তু সিপিএম বলেনি। তুমি সব কথায় যদি এখন ঢোকো তাহলে আমিও তোমার সব কথায় ঢুকবো। না না, বলেনি, আমি তোমাকে বললাম। আমি তো বললাম যে অমিত মালব্যর কোনো কথার গুরুত্ব আমরা দিতে চাইছি না। ও বিভিন্ন সময় বিভিন্ন টুইট করে, সেই টুইট মিথ্যে প্রমাণিত হয়, তারপরে ও নিজে ক্ষমা টমা চায়। সুতরাং কে কোথায় কোন কোম্পানির কোন এমপ্লয়ি কি বললো আমার জানার দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে আরএসএস এর ব্যাপার। কৃষাণুদা অনেক কথা বললেন, কৃষাণুদা এটা বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি তৃতীয় ফ্রন্ট গড়ে ওই ব্রিগেডের মাঠে সভা করেছিলেন, সেখানে দেবেগৌড়ার ছেলেকে এখানে ডেকে এনেছিলেন, কুমারস্বামীকে হাত ধরে দাঁড়িয়েছিলেন। কৃষাণুদা এটা বললেন না বিজয়ের কথা বলছেন। কৃষাণুদা প্লিজ, আমি বলে নিই, তারপর তুমি তোমার কথা বলবে। দ্বিতীয় কথা হচ্ছে
দ্বিতীয় কথা হচ্ছে কৃষাণুদা কথা বলেনি যে আরএসএস যাকে দুর্গা হিসেবে চিহ্নিত করেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতকে মিষ্টি আম এসব পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপির মন্ত্রিসভার সদস্য, দপ্তরবিহীন মন্ত্রী কোনো সময়। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সঙ্গে বলেছিলেন যে পশ্চিমবাংলায় এনআরসির প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে হাত ধরে আরএসএস কে ডেকে এনেছিলেন, তিনি বলেছিলেন বিজেপি খারাপ আরএসএস ভালো। সুতরাং কৃষাণুদা এই যে আরএসএস সম্বন্ধে এতগুলো কথা বললেন, এই কথাগুলো হচ্ছে যে বললেন না, এ তো আমরা জন্মলগ্ন থেকে বলে আসছি যে আরএসএস একটা হিন্দুত্ববাদী উগ্র। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমি তোমার কাছে আসছি। আমার বক্তব্য যে তোমরা এই তদন্ত কতটা সঠিকভাবে হবে বলে তোমাদের ধারণা? কোন তদন্ত? এই যে নিট এবং নেট এই দুটো যে বড় দুর্নীতি হলো শিক্ষাক্ষেত্রে, সেই তদন্ত কতটা এই বিজেপি সরকার করবে এবং সাধারণ যে ছাত্রছাত্রীরা তাদের কতটা হাল ফিরবে বলে তোমাদের ধারণা? আমরা তো চাই এই তদন্ত যত তাড়াতাড়ি যারা মূল দোষী তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। কারণ বিজেপির যা অবস্থা আমরা দেখছি, বিজেপি সরকার আগামী দিনে থাকবে কিনা জানি না। এতদিন মোদির গ্যারেন্টি ছিল, হঠাৎ করে এখন এনডিএ সরকারে পরিণত হয়েছে। সুতরাং এই পঙ্গু সরকারের উপর আমাদের কোনো বিশ্বাস নেই। যা হওয়ার তদন্ত হবে, দেখা যাবে, কোর্টে দেখা যাবে। না মানে এখন মানে ঠিক আছে, গৌরব বলছে ভালোই বলে, কিন্তু সিপিএম এর সরকারটা কোথায় হবে বা হওয়ার আগামী 25 বছরে কোথাও সম্ভাবনা না। এনডিএ সরকার ভেঙে যাওয়ার জন্য তোমার এত জ্বালা হচ্ছে নাকি? আমার নেত্রী মূল্যায়ন রাজনৈতিক ক্ষেত্রে দুর্গা হিসেবে করে থাকে, তো আমি কি করতে পারবো? অটল বিহারী বাজপেয়ী একসময় ইন্দিরা গান্ধীকেও বাংলাদেশ ওয়ারের সময় দুর্গার সাথে তুলনা করেছিলেন। তো এইটা অটল বিহারী বাজপেয়ী আর আরএসএস তার নিজের পত্রিকায় লিখছে। আমাদের সময় একেবারে শেষ। রাজনৈতিক মূল্যায়নটা, সৌজন্যটা তো সিপিএম সিপিএম সবসময় মানুষ মারতে শিখে, এমনকি নিজেদের ভোটারদেরকে পুলিশ দিয়ে তৃণমূলে লড়াই করে। নারীর মধ্যে দুর্গা দেখাতে কোনো ভুল দেখি না, এবং যখন আরএসএস এর এই মূল্যায়ন ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচ্যুতিগুলো কিন্তু ছিল না। আজকের দিনে যে বিচ্যুতি দেখা যাক আগামী দিনে এই যে পরীক্ষা আবার নতুন করে কবে তারিখ ঘোষণা করা হয়, সাধারণ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে। তাদের জন্য আগামী দিনে কি পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন দীপ্তিমান বসু, কৃষাণু মিত্র, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।